ভারতে সম্প্রতি এমন এক বিশাল কর জালিয়াতির ঘটনা সামনে এসেছে যা দেশের গোটা কর ব্যবস্থাকেই যেন নাড়িয়ে দিয়েছে। চলুন আজ এই ঘটনার একেবারে গভীরে গিয়ে দেখি ঠিক কি ঘটেছিল। আচ্ছা, কর ফাঁকি বা ট্যাক্স ফ্রডের কথা শুনলে সাধারণত কাদের কথা মাথায় আসে? বড় বড় কোম্পানি, শিল্পপতি, তাই তো? কিন্তু এই তদন্তে যে তথ্য সামনে এসেছে তা আমাদের ধারণাকে একেবারে পাল্টে দেবে। অবাক করার মতো ব্যাপার হল এই বিশাল জালিয়াতির পেছনে কোনো বড় ব্যবসা প্রতিষ্ঠান নেই, বরং রয়েছে দেশের লক্ষ লক্ষ বেতনভোগী কর্মচারী। হ্যাঁ, একদম ঠিক শুনেছেন, সাধারণ চাকুরিজীবীরাই এর সঙ্গে যুক্ত। তো চলুন দেখে নেওয়া যাক এই বিষয়টা আমরা কিভাবে ভাঙব। প্রথমে দেখব এই অপ্রত্যাশিত অপরাধী কারা, তারপর জালিয়াতির ধরনগুলো ঠিক কী ছিল, কিভাবে ডিজিটাল গোয়েন্দাগিরি করে এদের ধরা হলো, এর পরিণাম কতটা ভয়াবহ হলো, আর সবশেষে এই ঘটনা থেকে আমরা কোনো নতুন বাস্তবতার মুখোমুখি হলাম। ব্যাপারটা এমন নয় যে এটা একজনের কাজ, না, এটা ছিল দেশ জুড়ে ছড়িয়ে থাকা একটা বিশাল সংগঠিত জালিয়াতি, যা কিনা এতদিন সবার চোখের আড়ালেই চলছিল। আর কারা এর সঙ্গে জড়িত ছিল সেটা জানলে আরও অবাক হতে হয়। সশস্ত্র বাহিনী, পুলিশ, সরকারি সংস্থার কর্মচারী, এমনকি শিক্ষক থেকে শুরু করে মাল্টিন্যাশনাল কোম্পানির কর্মীরাও, মানে সমাজের অনেক সম্মানজনক পেশার মানুষই এই চক্রে জড়িয়ে পড়েছিলেন। এখন প্রশ্ন হল, এই জালিয়াতিটা ঠিক কিভাবে করা হচ্ছিল। আয়কর বিভাগের তদন্তে দেখা গেছে যে মূলত ৩টে আলাদা পদ্ধতিতে এই বিশাল প্রতারণা চলছিল। আসুন এক এক করে পদ্ধতিগুলো জেনে নেওয়া যাক। প্রথম আর সবচেয়ে কমন পদ্ধতিটা ছিল ভুয়ো কর ছাড়ের দাবি করা। মানে এমন সব বিনিয়োগ বা খরচের কথা বলা হয়েছে যা আসলে কোনোদিনও করাই হয়নি, স্রেফ মিথ্যে কাগজ দেখিয়ে ট্যাক্স বাঁচানোর চেষ্টা আর কি। আর এই একটা পদ্ধতি ব্যবহার করেই যে পরিমাণ টাকা হাতানোর চেষ্টা হয়েছে তার অঙ্কটা শুনলে চমকে যেতে হয়। প্রায় ৯০,০০০ কর্মচারী মিলে ১,০৭০ কোটি টাকারও বেশি ভুয়ো ছাড় দাবি করেছে। ভাবা যায়? মূলত আয়কর আইনের এই ধারাগুলোকেই হাতিয়ার করা হয়েছিল। যেমন পিপিএফ বা এলআইসিতে বিনিয়োগ না করেই দেখানো হয়েছে হেলথ ইন্স্যুরেন্স নেই, কিন্তু প্রিমিয়ামের কাগজ জমা দেওয়া হয়েছে, বা কোনো সংস্থাকে ১ টাকাও দান না করে ভুয়ো রসিদ দেখিয়ে কর ছাড় নেওয়ার চেষ্টা করা হয়েছে। এরপর আসা যাক দ্বিতীয় পদ্ধতিতে। এটা আরও চতুরতার সঙ্গে করা হয়েছে। আয়কর আইনের একটা ধারা আছে, এটিজিজিসি, যেখানে বলা আছে কোনো রাজনৈতিক দলকে অনুদান দিলে পুরো টাকার ওপরে মানে ১০০% কর ছাড় পাওয়া যায়। ঠিক এই নিয়মটারই অপব্যবহার করা হয়েছে। আর এই পদ্ধতিতে আর্থিক গরমিলের পরিমাণটা আরও বিপুল, সব মিলিয়ে ১,৩৫৩ কোটি টাকা। তদন্তে দেখা গেছে হায়দ্রাবাদের মতো শহরগুলো এই জালিয়াতির একটা বড় কেন্দ্র হয়ে উঠেছিল, যেখানে প্রচুর আইটি পেশাদারও এর সঙ্গে যুক্ত ছিলেন। তৃতীয় পদ্ধতিটা তো আরও এক কাঠি ওপরে। এটা ছিল একেবারে পরিচয় জালিয়াতি। ভারতীয় নাগরিক হওয়ার সত্ত্বেও সির্ফ কিছু বিশেষ কর ছাড় পাওয়ার জন্য অনেকে নিজেদেরকে বিদেশি নাগরিক হিসেবে দেখিয়েছেন। কি দুঃসাহস, ভাবুন একবার। এই জালিয়াতি ঠিক কতটা ছড়িয়ে পড়েছিল তার সবচেয়ে বড় প্রমাণ হল আয়কর বিভাগ যখন তদন্ত শুরু করে তখন কি হয়েছিল। ধরা পড়ার ভয়ে লোকে তাড়াহুড়ো করে নিজেদের ভুয়ো দাবি তুলে নিতে শুরু করে, আর সেই তুলে নেওয়া টাকার অঙ্কটাই ছিল প্রায় ১,০৪৫ কোটি টাকা। কিন্তু প্রশ্ন হল, এত বড় একটা জালিয়াতি যা বছরের পর বছর ধরে চলছিল, সেটা হঠাৎ ধরা পড়ল কিভাবে? এখানেই আসল খেলাটা খেলেছে টেকনোলজি। প্রযুক্তি যেন হয়ে উঠেছিল ডিজিটাল গোয়েন্দা। এখানে পুরো খেলার মোড় ঘুরে গেছে। আগেকার দিনে সব ছিল কাগজের ওপর নির্ভরশীল, ফাইল চেক করা হতো ম্যানুয়ালি, তাই ফাঁকি দেওয়াটা অনেক সহজ ছিল। আর এখন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই নিজেই ডেটার মধ্যে অস্বাভাবিকতা খুঁজে বের করে। প্যান আর আধারের সঙ্গে সব তথ্য মিলিয়ে দেখা হয়, ফলে এখন ফাঁকি দেওয়া প্রায় অসম্ভব। তো জালিয়াতরা তো ধরা পড়ল, এরপর কি হল? এর ফল কিন্তু খুবই গুরুতর হয়েছে, আর সেটা শুধু আর্থিক জরিমানার মধ্যেই থেমে থাকেনি। এই ৩টে পদ্ধতি মিলিয়ে মোট জালিয়াতির অঙ্কটা কোথায় গিয়ে দাঁড়িয়েছে দেখুন, ৩,৪৬৮ কোটি টাকারও বেশি।
এটা একটা অবিশ্বাস্য পরিমাণ টাকা, যা দিয়ে দেশের স্বাস্থ্য বা শিক্ষা খাতে অনেক বড় পরিবর্তন আনা যেত। আর সবচেয়ে বড় পরিহাসটা হলো, যেটুকু কর বাঁচানোর জন্য এত কিছু করা হলো, তার চেয়ে অনেক বেশি টাকা এখন জরিমানা হিসেবে দিতে হচ্ছে। আইন অনুযায়ী ফাঁকি দেওয়া করের ওপর 200% পর্যন্ত জরিমানা হতে পারে, মানে লাভের চেয়ে ক্ষতি কয়েক গুণ বেশি। এখানেই শেষ নয়, টাকা তো গেলই, সঙ্গে আছে জেলের ভয়। ইচ্ছাকৃতভাবে ভুল তথ্য দেওয়াটা একটা ফৌজদারি অপরাধ, আর এটা প্রমাণিত হলে 7 বছর পর্যন্ত জেল হতে পারে। সুতরাং এটা কোনো ছোটখাটো ভুল নয়, একটা গুরুতর অপরাধ। টাকা পয়সার ক্ষতি তো একদিক, কিন্তু তার চেয়েও বড় যে ক্ষতিটা হয়েছে সেটা হলো সম্মান এবং খ্যাতির। যে পেশাগুলোকে সমাজ এত সম্মানের চোখে দেখে, সেই পেশার সঙ্গে যুক্ত মানুষদের নাম যখন এমন একটা কেলেঙ্কারিতে জড়িয়ে যায়, তখন সেটা তাদের ব্যক্তিগত এবং পেশাগত জীবনে একটা বিরাট বড় ধাক্কা। এই পুরো ঘটনাটা থেকে কিন্তু করদাতা এবং সরকার উভয়ের জন্যই কিছু গুরুত্বপূর্ণ শিক্ষা রয়েছে, যা আমাদের ভবিষ্যতের পথ দেখাবে। তাহলে ভবিষ্যতের পথটা কি? দেখুন, করদাতাদের জন্য বার্তাটা খুবই স্পষ্ট। সৎ থাকতে হবে এবং সব দাবির সপক্ষে সঠিক কাগজপত্র রাখতে হবে। আর সরকারের জন্য শিক্ষা হল প্রযুক্তিগত নজরদারিকে আরও শক্তিশালী করতে হবে। আর নতুন নিয়মটা হল, এটা ধরেই নিয়ে চলতে হবে যে জমা দেওয়ার সব তথ্যই যাচাই করা হবে, কোনো কিছুই আর লুকানো থাকবে না। তবে আজকের আলোচনার শেষে একটা বড় প্রশ্ন কিন্তু থেকেই যাচ্ছে। টেকনোলজি মানে এআই আর ডেটা ম্যাচিংয়ের এই যুগে কর ফাঁকি দেওয়া কি সত্যিই অসম্ভব হয়ে উঠবে, নাকি জালিয়াতরা ফাঁকি দেওয়ার জন্য আরও নতুন, আরও চতুর কোনো উপায় খুঁজে বের করবে? এর উত্তর হয়তো সময়ই দেবে।